ভাই হ্যাঁ ভালো আছেন তো? ইনশাল্লাহ। সবাই বলে সালমান শাহ, আমাদের মহানায়ক সালমান শাহ আপনার খুব প্রিয় বন্ধু, তো আমিও জানতাম, সবাই জানে এবং সবাই বলে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত। এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আরো অনেকেই আপনার দিকে আঙ্গুল উঠিয়েছেন। আপনি কখনো খোলাসা করে বলেননি আপনি কি এই পুরো প্রক্রিয়াটার কিছু জানেন বা আসলে ঘটনাটা কি ছিল, কেন ওনাকে মারা হয়েছিল না আত্মহত্যা করেছিল, কি ঘটনা কি? এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল, কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না। একজন আইনজীবী, আমি নিজেও সালমান শাহের একজন ভক্ত। তো আমরা 2017 সালে আন্দোলন করেছি এটা নিয়ে। আর যখন এটা তো তখনকার সময়ে এটাকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 29 বছরের পরে যে তারাটা পিবিআই, যে মনোজ কুমার মজুমদার সাহেবের নেতৃত্বে পিবিআই যে একটা রিপোর্ট দিয়েছে, এটা আমরা পর্যালোচনা করে দেখেছি, এর মধ্যে অনেক হেরফের হয়েছে এবং মনোজ কুমার মজুমদার সাহেবের সাথে আমার পার্সোনাল রিলেশন ছিল, পরিচয় ছিল। ধানমন্ডি 4 নম্বরে ওনার হেড অফিস আমি গিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এবার কিন্তু খেপে গেল ডন। কেন খেপেছে? সম্মানিত দর্শক, আপনারা জানেন সালমান শাহকে কিন্তু ডন এবং সামিরা মিলে আরো কয়েকজন মিলেই কিন্তু হত্যা করেছে। সম্মানিত দর্শক, এবার যে কথাগুলা বলেছে খলনায়ক ডন সামিরাকে নিয়ে এবং তিনি খেপে গিয়ে যে তথ্য দিয়েছে, এবার সেই কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি ডনের কয়েকটা ভিডিও দেখাবো। সম্মানিত দর্শক, তিনি তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এবার এর সাথে তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সম্মানিত দর্শক, সেখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তিনি। সম্মানিত দর্শক, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই তার কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আরো একটা ভিডিও দেখাবো আইনজীবী যে কথাগুলো বলেছে ডনকে নিয়ে, এটা আসলে ডনের কি ফাঁসি হবে কিনা, ওনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সম্মানিত দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে ডনের কথা এবং আইনজীবীর কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। চলুন আমরা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। কেন মানে কোথায় দূরত্ব এবং কোথায় আসলে বিশাল? আসলে হচ্ছে সালমান তো মানে ওকে আর কি বলবো, আমার ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক অম্লান নাম। মাত্র 4 বছরের অভিনয় জীবনে ঢালিউডে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ক্ষণজন্মা এই নায়ক। একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে, যেরকম তুই নিয়ে আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু, ঠিক আছে? আমরা খুব ক্লোজ ছিলাম, তাই না? আমরা তো সালমানের সাথে আমার লাস্ট দেখা হচ্ছে 1 তারিখে। আমি 1 তারিখে সালমানের বাড়ি চিটং থেকে ঢাকায় ব্যাক করছি, সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল। তারপর আমি 2 তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া। আমার ভাই এসেছিল বাইরে থেকে, দেশের বাইরে থেকে। আমাদের 6 তারিখে ছিল হচ্ছে যে 6 কি 7 তারিখে খুব সম্ভবত আউটডোর ছিল হচ্ছে যে মানান সরকারের ছাওয়া থেকে পাওয়া। তো আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দিই বগুড়াতেই, ঠিক আছে? এখন যে ধারণাগুলো করা হচ্ছে, আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম। কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল, কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন? এটা একটা স্বাভাবিক কোশ্চেন, আসতেই পারে। তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ করলে হবে না জিনিসটা, তাই না? আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কি করেছি এই কয়েকদিন, তাই না? তো প্রশাসনকেও তো আমি 160 যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম, সালমানকে উইথ সালমানের সাথে আমার কিরকম রিলেশন, সালমান আমার কিরকম ফ্রেন্ড, ঠিক আছে? সবকিছু দাওয়ায় আছে, সবকিছু খোলাসা করা আছে। কিন্তু আমি তো 1 তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল, সালমান আর ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম। 3 তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের। আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যা বলবি যে আমি সকালের ফ্লাইটে এসে 9টার সময় 10টার সময় সেটে ঢুকবো। আমার লাস্ট কথা সালমানের সাথে। তারপরে আর আমি তো 10 তারিখ পর্যন্ত বগুড়া। তো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন। পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল। কি সেটা ছিল, সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর। কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো, ফ্যামিলিগতভাবে মার সাথে হতো। এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন মারামারি করছো, কেন কি করছো, তাই না? মারামারিটা হতো। হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে। আমি আটকে দেখেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না, হাত দিস না, তাহলে তো যাওয়া যায় না।
একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তো বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে, মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুজন কেমন হবে। কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল, মনে করেন ফ্যামিলিগত ভাবে, মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। কারণ আপনি হয়তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতে খুব সম্ভবত, তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে, আমাদের রাষ্ট্রপতি ছিল তখন এসেছে, নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কিরকম পরিস্থিতি ছিল, মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে কি ছিল, উনি কি করতেন, ঘাটলি দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়। এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছো জয়, তুমি অনেক ট্যালেন্ট, কথা যেহেতু তুলেছো আমি বলে দিই। কারণ কি, আমি সারাদিন শুটিং করলাম, তখন ইট ওয়াজ মেবি 20 বছর আগে, তাই না? আমরা আরো ইয়াং ছিলাম, আরো ছোট ছিলাম, আরো আগে 20-25 বছর আগে। তুমিও ছোট ছিল, সালমান ছোট ছিল, সালমানের মাও ছোট ছিল ন্যাচারালি। এখন ঘটনা যে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি, আমার কোথায়, তারপর খুঁজতে হয়তো 2-3টার দিকে যে কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসের মধ্যে, বিহাল অবস্থা। তখন তো আমার আরো আগে, অনেক আগে মরে যাওয়া উচিত, আমি হলো তো আরো আগে মারা যেত। কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার। আমার যতটুকু, আমি তোর সাথে সবসময় থাকতাম, ম্যাক্সিমাম টাইম থাকতাম। তা আমার কথা হচ্ছে যে আমি কাজ করে শুটিং করে রাত্রবেলা যেহেতু আমার মাকে খুঁজছি, মাঝে মিটিং নিয়ে ব্যস্ত আছি, কিংবা গসিপ আড্ডা মারতে হতো। এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলে পছন্দ করবো না, করবে? আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই, এক নম্বর যেহেতু আমার বন্ধু, আর আমি যে সুষ্ঠু বিচার কেন চাচ্ছেন? যদি উনি আত্মহত্যা করে থাকেন তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা, কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই, আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কি প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং, ইমন থেকে সালমানের সাথে, তাই না? আমার ফার্স্ট মুভি সালমানের সাথে, তো আমরা তখন থেকে একসাথে ছিলাম, একসঙ্গেই থাকতাম, আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্রাস্ট্রেটেডটাও তো কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না, কিছু ভিতরে ব্যাপার থাকে না, হয়তো বলতে চাচ্ছে না, আমি কেন জিজ্ঞেস করবো, তাই না? শাবনূরের সাথে কোনো সম্পর্ক তার ছিল? সালমান এজ এ হিরো, টপ মোস্ট ফেমাস হিরো, ওর সাথে সব হিরোইনের কাজ করার জন্য তো উদ্গ্রীব থাকবেই, তাই না? এখন আর শাবনূরের সাথে যে সম্পর্কের কথা বলছো, এটা তো ফিল্ম রিলেটেড, সবার সাথে, সব হিরোর সাথে সব হিরোইনের একটা রিলেশন থাকে। তা নিয়ে কি তার ওয়াইফের কোনো ইনকোয়ারি বা প্রবলেম ছিল বা কোনো সন্দেহ ছিল? এখন তুমি মিডিয়াতে কাজ করো, তুমি জানো, মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি, শুটিং এর ফাঁকে আমরা আড্ডা মারি, অনেক শুটিং করছি, এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলাস আছে হয়তো বা শাবনূরের নামে হয়তো বা ভাবিকে বললো যে ভাবি সালমান ভাই, আপনার ভাই এমনি এমনি, বুঝছো না, আমাদের ফিল্ম যা হয় এরকম হতে পারে, এরকম দেখে আসছি, এগুলো স্ক্যান্ডাল তো থাকবেই একজন সেলিব্রিটি। তো শাবনূরের সাথে তো তুমি প্রোগ্রাম করেছো, শাবনূর তো বলছি, তাই না? রিলেশন তো হিরোর সাথে হিরোইনদের থাকবেই, নাহলে ছবি কেমন হবে? এটা প্রেম না, মানে এই নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব? এগুলো হঠাৎ কথা উঠতে পারে, কিন্তু ঘটনা এগুলো কোনো ইয়ে না। শোনা কথা যে কোনো এক প্রোগ্রামে কোনো একজন বড় মানুষের সাথে সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে চ্যালেঞ্জ, এই বিষয়ে জানি না, কিন্তু এরকম কোনো ঘটনা হলে বলতো সালমান আমাকে, যেহেতু আমি তখন সবসময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইমে। আর সালমানের আম্মা একটা, উনি আন্টি, ওনাকে সম্মান দিয়ে বলছি, উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে, আমার এটাই বোধগম্য হচ্ছে না, এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরাতে না, আমি তো আছি বাসায়, আসেন আমাকে নিয়ে যান, আমাকে বলেন কোথায় কি বলতে বলেন, তাই না? আমার সব থাকলে আমি বলবো, এবং বলছিও তোমাকে, তাই এরকম ভাবে আমি কথা বলিনি, তোমাকে বললাম, কারণ এটাই বলার সুযোগ, এটাই জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না, তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন। এইবার 2 নম্বর কথা, প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন, নাম কি জানি, নাম বলে রুবিনা রিজভি, এটা তো পরে আসলো প্রথমবার। এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী থাকো তাহলে ডন টনের সবার ফাঁসে যাবে, তুমি আমেরিকা চলে যাবো, তোমাকে পাঠাবো। ওই বেটাকে ম্যানেজ করছে গুলশান থানা থেকে। সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে, তারপর ওনাকে ধরেছে, উনি বলছে যে এটা কোনো সম্ভব নাকি, একটা ছেলে বাসায় ঢুকে পড়লো, আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসে আসামি, হ্যাঁ ভাই মারছি, তাই না? এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল, আমার কাছে পেপার পত্রের কাটিং গুলো আছে, তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এই বিষয়ে কি মানে জানো, সালমানের বাসা করি, সালমানের বাসায় তো চিনি হয়েছিল, এফডিসিতে কোথায় তোমরা আড্ডা মারছো ডনের সাথে, বলো। এফডিসি ভাই আমি এই প্রথম আসলাম এফডিসি, তাহলে তখন বুঝছো না, তখন বলছে, তখন ডিটেলস ঘটনাটা। তাহলে সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি বিতৃষ্ণার কারণ কি, বা আপনার প্রতি ক্ষোভের কি কারণ? একটা আমার চিন্তাধারা থেকে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় একসাথে ছিলাম, তখন কেন থাকলাম না, এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে, তাই না? আর 2 নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছু জানে, কিন্তু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না। আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে, সালমানের বাসায়, সালমান বাসাতে থাকতেই মন চায় না, সালমান একটু পরে শুটিং না থাকলে দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো, আবার গেল তো লং ড্রাইভে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমোস্ট সুপারস্টার থাকা অবস্থায় এই প্রবলেমগুলো কেন ফেস করবে, এত পেইন মাথার মধ্যে নিয়ে,
এদিকে হয়তো বা পারিবারিক দ্বন্দ্ব, যেরকম প্রায় প্রায় সালমানের আম্মা ফোন করে সালমানের শাশুড়িকে গালাগালি করতো। কেন জানি না, হয়তো মেন্টালি দিক থেকে মেন্টালি হয়তো আপসেট থাকতো ম্যাক্সিমাম টাইম। এটা রাত্রে বেশি হইতো, তুমি তো বুঝতে পারছো যে আপনি খোলাসা করে বলেন রাত্রে বেশি হতো মানে কি? এত আমরা শুটিং থেকে গেছি যে সালমান আম্মা বললো যে লুচি বললো, এই বললো, আর কি বলছো তুমি ফোন করছো কেন, এই লাগলো সালমানের সাথে। সালমান আম্মা হয়তো বা নর্মাল অবস্থায় কি অ্যাবনর্মাল অবস্থায় ফোন করতো, ঠিক আছে। নর্মাল অবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখন আমি কি বলবো, মানে মদ্যপ অবস্থায় বোঝাচ্ছেন? হতে পারে এরকম, তখনকার পেপার পত্রিকাটা আপনি দেখতে পাবেন যে তখন উনি কি অবস্থায় ছিলেন জাতীয় পার্টির সময়। তো যাই হোক, এই জিনিসগুলো আমি তো দেখতাম, কারণ আমার এমন কাছের বন্ধু ছিল, আমি জিজ্ঞেস করতে পারছি না হোয়াট ইজ মেইন প্রবলেম, ও হয়তো বলবে না, তো আমি কেন বারবার জিজ্ঞেস করবো, তাই না? আর ও তার একদিন আমি জিজ্ঞেস করলাম যে দাদা, আমি তো সালমান শাহ ভক্ত, আপনার রিপোর্টটা আমাদের মন মতো হয় নাই। ভাই যেটা আসছে এটাই দিছি, এক কথায় উত্তর দিয়েছে। আসলে এটা একটা হত্যা ছিল, ইট ওয়াজ নট সুইসাইড, প্রি প্ল্যানিং মার্ডার। কারণ তারা যে আত্মহত্যা করবে, একটা মানুষ আত্মহত্যা যে করবে মানুষ, সালমান শাহ যদি আত্মহত্যাই করতো তাহলে তো সে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে তার জীবনের নিরাপত্তা চাওয়ার প্রয়োজন ছিল না। তার স্ত্রী সামিরার লোকে তার অনেক ঝামেলা ছিল, এটা তার মামা কুমকুম ভাই জানতো, তার মা নীলা চৌধুরী জানতো, সবাই জানতো তার যে ফ্যামিলিগত এই সমস্যাটা। মানে সামিরা যে কোনো বিষয় নিয়ে তাকে সন্দেহ করতো, বা এই যে শাবনুরের লোকে ছবি করতে পারবে না, এটা আলটিমেটাম দিয়েছিল। সালমান শাহ যদি আত্মহত্যাই করবে, ফেনে ঝুলাইবে কেন? তার লাইসেন্স করা রিভলভার ছিল। সালমান শাহ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সিলেটের, আমার বাড়ি সিলেটের সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তার ফ্যামিলির সবাইরই লাইসেন্স করা অস্ত্র আছে। কোমরে অস্ত্র থাকতে সে কেন ফেনে লটকাবে, ফেনে ঝুলবে? আপনারা দেখেন প্রশ্নগুলা, সুরতাল রিপোর্টে যেগুলো আসছে, একটা মানুষ হত্যা হইলে পরে এই যে মানে গলাতে দড়ি দিয়ে আত্মহত্যা করলে তার জিহ্বা বেরোবে, কোথাও রিপোর্টে কিন্তু জিহ্বা বের হয় নাই, কন্ট্রোনালি ভেঙে যায়। আমাদের আইনজীবী হিসাবে আমরা যারা পোস্টমর্টম রিপোর্ট আমরা পর্যালোচনা করি, কন্ট্রোনালিটা ভেঙে যায়, যেখানে করবে ফ্যানটাতে ঝুলবে, এটা অনেকটা বাঁকাতেরা হয়ে যায়, এরকম একটা বিষয়। ওইখানে কোনো সিমটম নাই, তাকে বলে দেওয়া হয়েছে সে আত্মহত্যা করছে। আত্মহত্যা, সামিরার মুখে আত্মহত্যা। এটা একজন সুপারস্টার তখনকার সময়, এবং এখনো স্টিল নাও হিজ সুপারস্টার অল ওভার বাংলাদেশ, এখনো আমাদের কাছে সে সুপারস্টার। সে দড়িটা কোথা থেকে আসলো? এই যে একটা লাল রশি, লাইলনের রশি, এটা কি একজন সুপারস্টার কখনো বাজারে যায়? সালমান শাহ আমলে আমি ক্লাস 8-এ পড়তাম, আমি সালমান শাহ অত্যন্ত ভক্ত ছিলাম। এই দেখেন আমার চুলের কাটিং, আমি কিন্তু এখনো সালমান শাহই ফলো করি। আমার 46 বছর বয়স, আমি সালমান শাহই ফলো করি। এই দড়িটা কে কিনলো? দড়িটা কোথা থেকে আসলো? এটা কেউ প্রশ্ন করে নাই। একটা বাসার মধ্যে, একটা পার্সোনাল বাসায় ক্লোরোফর্ম থাকবে কেন? ক্লোরোফর্ম এটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া। সাধারণত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে এই লোকাল অ্যানেস্থেসিয়াটা দিয়ে পুশ করে এটা অপারেশন করা হয়, সেলাই করা হয়। কিন্তু এখানে এই ক্লোরোফর্মটা তার বাসায় পাওয়া গেছে, আলামত হিসেবে পাওয়া গেছে, সিরিজ পাওয়া গেছে, তারপর তো আত্মহত্যা বলছে। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে সামিরা প্রতিটা ইন্টারভিউতে উনি দাবি করছে এখন সালমান শাহর ওয়াইফ দাবি করছে, সেই বিষয়ে আপনার কাছে জানলে কি বলবেন? না, সে তো একটা হিংস্র, বাংলাদেশের যদি কোনো হিংস্র মহিলা দেখি এই সামিরা, তার পিছনে এত শক্তি, সে গত 29 বছর একটা পর একটা স্বামী পাল্টাইছে, তারপরে তাকে কেউ গ্রেপ্তার করতে পারে না, তাকে ছুঁতে পারে নাই। আপনারা জানেন এই মামলার অন্যতম আসামি আজিজ মোহাম্মদ ভাই, হ্যাঁ, এটা বিশ্বের মাফিয়াদের একজন, এটা ভয় পাবে স্বাভাবিক। আগের পুলিশ প্রশাসন ভয় পাইছে এটা। এখন দেখেন এখনো কেন এই আত্মহত্যা মামলাটাকে ঢাকার 6ষ্ঠ আদালত মহানগর হত্যা মামলা হিসাবে এটা অ্যাকসেপ্ট করেছে। রমনা থানা একটা হত্যা মামলার আসামি কেন পলাতক থাকবে? আর পুলিশ অফিসার উনি ওসি সাহেব কেন বলবে যে আমরা টেকিং এ রাখছি? এটা তো গোপনীয় বিষয়। একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সালমান শাহ সামিরা, সেই বিষয়টা একটা জিনিস অভিযোগ করছে যে সালমান শাহ বেঁচে থাকার অবস্থায় পরকীয়া আসক্ত ছিল সামিরা, হাতে নাতে ধরেছেন। হ্যাঁ, এটা হাতে নাতে ধরেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো আপনি দেখেছেন, এই যে সালমান শাহ যে পিএস ছিল, পিএস ছিল মনসুর সাহেব, উনি বলেছেন যে সালমান শাহ একদিন অসুস্থ হইয়া, নাকে মুখে বমি, অচেতন হইয়া উনি গাড়িতে করে নিয়ে যেতেছে, তারপরও সামিরা কিন্তু বাসা থেকে নাইমে আসে নাই, বাসা থেকে একবারও নাইমে আসে নাই তাকে দেখার জন্য। এবং কষ্ট করেন, এবং দেখা গেছে সালমান শাহ একদিন বলেছিল, মনসুর কি বলছে যে মনসুর নারী জাতিকে বিশ্বাস করবে না, মায়ের জাতি শ্রদ্ধা করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এটা তার কত বড় একটা হৃদয়ের, মানে আমরা যে আহ করে একটা উচ্চারণ করি শব্দ, এই ধরনের একটা শব্দ। মানে সে যে মানে ফ্যামিলিতে কি ধরনের অশান্তিতে ছিল। আমি কুমকুম ভাইয়ের সাথে কথা বলেছি, একটু আগে আমি অনলাইনে কথা বলেছি, উনি সোমবারে টোটাল ফাইল নিয়ে আমার চেম্বারে আসবেন। আমার কথা হলো, কুমকুম ভাই নিজেই বলছেন, আমাদেরকে বলছেন যে সালমান শাহ কিন্তু ওই দিন রাত্রে বলছিল যে মামা আমি চলে আসবো, সিলেটে এসে কয়েকদিন থাকবো, আমার খুব একটা আনিজি লাগতেছে, অশান্তি লাগতেছে, সিলেটে এসে থাকবো, আর সকালে সামিরাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসবো। এই কথা বলার পরে সারা রাত্রব্যাপী তার উপর একটা পৈশাচিক নির্যাতন চালাইয়া, মানে একটা মানুষকে মারতে গেলে একটা সুপারস্টার সারা বাংলাদেশের মানুষের চোখে এখনো, আমার বাবা মা সবাই এখনো সালমান শাহকে ভালোবাসে। আমার গত ইন্টারভিউ থেকে আমার মা আমাকে ফোন দিয়েছে, বা তোমার ইন্টারভিউটা খুব দারুণ হয়েছে। আমার কথা হলো, একটা সুপারস্টার কে এইভাবে নির্যাতন করে মারছে, আসলে হত্যা কোনোদিন গোপন থাকে না, এটা সবাই জানে। এইবার যদি একটা জিনিস হইতে পারে, তদন্তটা যদি দ্রুত হয়, তাইলে হত্যাকারীরা সামিরা এবং ডনকে যদি অ্যারেস্ট করে ফেলে, রিমান্ডে আনলে অটোমেটিক বের হয়ে যাবে। দেরি করলেই আবার সেই 29 বছরে পৌঁছাবে। এটা আমি সংবাদ মাধ্যমে। সম্মানিত দর্শক,
এই যে ডনের অডিও কলটি আপনারা শুনেছেন এবং আইনজীবী যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, ডনে যে কথাগুলো বলেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।